because our republic is run by a republic, a limited government. এই জিনিসটা একটা প্রিন্সিপাল হিসেবে আমরা মনে রাখা উচিত। আর কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করার জন্য আমাদের সোর্স কি সবারই জানা আছে। সোর্স অফ কনস্টিটিউশনাল ল, কনস্টিটিউশন নিজেই একটা সোর্স, লেজিসলেশন পার্লামেন্টের, কনস্টিটিউশনাল কনভেনশনস, জুডিশিয়াল ডিসিশনস, লজ অ্যান্ড কাস্টমস অফ পার্লামেন্ট, এগুলো হলো মৌলিকভাবে আমাদের কনস্টিটিউশনের সোর্স। তো সোর্সগুলোতে আমাদের জানতে হবে। আর কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করার জন্য আরেকটা টুলস আমাদের লাগবে, সেটা হলো কি ইন্টারপ্রিটেশন। কেমন? ক্যাননস অফ ইন্টারপ্রিটেশন, কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশনের ক্যাননস, প্রিন্সিপলসগুলো কি? ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনাল প্রভিশনস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, এই দুইটা টুলস আমাদের রপ্ত করতে হবে। একটা হলো ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনাল প্রভিশনস, এটার যে প্রিন্সিপলস, নীতিমালা, উসুল আর কি, ফিকহে বলে, ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলে ফিকহে উসুল। আমাদের এখানেও কনস্টিটিউশনের ব্যাখ্যার জন্য সে তার যে নীতিমালা, ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশন, এগুলো আমাদের রপ্ত করতে হবে। আর ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, তো সেটা পরের লেকচারে আমরা বিস্তারিত যাব। আজকে যেহেতু প্রাইমারি গ্লিমসেস আমরা দিতে চাই, আমাদের যে কনস্টিটিউশনাল হিস্ট্রি, এটা জানতে হবে। আমরা যদি কনস্টিটিউশনাল ল প্র্যাকটিশনার হতে চাই, রিট প্র্যাকটিশনার হতে চাই, তাহলে আমাদের যেটা স্কলাররা বলেন যে ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার, লিখতে পারেন ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার। সেজন্য কনস্টিটিউশনাল ল বা রিট প্র্যাকটিস করতে হলে প্র্যাকটিশনারদের অনেক জায়গাতে আর কি ল জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল আমাদের অ্যানথ্রোপোলজি অনেক সময় এগুলো লাগে। কখন? যখন বড় কনস্টিটিউশনাল কেস করতে হয়, কেমন, এখন অ্যাক্টের ভাইরাস চ্যালেঞ্জ করতে হয় বা ইন্টারপ্রিটেশন করতে হয়, তখন আমাদের হিস্ট্রিতে যেতে হয়, কেমন, পলিটিক্যাল ফিলোসফি জানতে হয়, পলিটিক্যাল থট জানতে হয়, কেমন, এগুলো বিভিন্ন জায়গায় আমাদের লাগে। এই জন্য বলেন ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার, তিনটাকে। এবং লর্ড ডেনিং বা অনেক জাজেস বলেছেন যে কনস্টিটিউশনাল প্র্যাকটিশনার তাদেরকে লিটারেচার পড়তে হবে। কেমন? লিটারেচার কেন? লিটারেচার গিভস আস ভিশন, লিটারেচার এনরিচেস আওয়ার ফ্যাকাল্টি, আওয়ার মাইন্ড, সেগাসিটি, উইজডম। সেজন্য আজকে যেহেতু আমাদের লয়ার্স কাউন্সিল দিয়েছে কনস্টিটিউশনাল ল অ্যান্ড প্র্যাকটিস, আসলে শুধু রিটে সীমাবদ্ধ না, এই অনেক অনেক ওয়াইড এবং অনেক অনেক চিন্তা করে আমার যা মনে হচ্ছে এটা দেওয়া হয়েছে। অনেকে মনে করছে রিটের উপর ক্লাস হচ্ছে, না, কনস্টিটিউশন ল অ্যান্ড প্র্যাকটিস। সেজন্য আমি এই ইন্ট্রোডাকশনগুলো দিচ্ছি। কারণ কনস্টিটিউশনাল লয়ার কিন্তু আপনারা দেখবেন, ওই আগে একটা প্রোগ্রামে এখানে বলেছিলাম, এখন বড় বড় কনস্টিটিউশনাল কেস হয়েছে, 15 অ্যামেন্ডমেন্ট, 16 অ্যামেন্ডমেন্ট, 13th অ্যামেন্ডমেন্ট, কেমন। কিন্তু নাও ইট ইজ, আমরা আসলে তো আগের সেই আমাদের লেজেন্ডারি যারা ছিলেন এই অঙ্গনে, 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টটা দেখবেন কি অবস্থা, কেমন। তারপরে 5th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট, 13th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট, ওখানে এমিকাস কিউরিদের যে বক্তব্য, জাজেসদের যে উইজডম রিফ্লেক্টেড হয়েছে ইন দ্য জাজমেন্ট, এনর্মাস। তো এটা আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে সব জায়গায়, তো একই অবস্থা। তো এখন একটা কনস্টিটিউশনাল কেস হলে সেখানে আমরা তো দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি কনস্টিটিউশনাল কেস হচ্ছে, ওখানে একেবারে ডিপ আন্ডারস্ট্যান্ডিং এবং সাবমিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকের এখানে সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা, এবং খুবই কমে গেছে। তো আমাদেরকে তৈরি করতে হবে, আমাকে নিজে এবং এই অডিয়েন্স থেকে, না হলে এই যে লেগেসি, আমাদের যে কনস্টিটিউশনাল জার্নি, কনস্টিটিউশনাল হিস্ট্রি, এই আমাদের পলিটিক্যাল হিস্ট্রি,
এগুলো ক্যারি ফরওয়ার্ড করবে থ্রু কনস্টিটিউশনাল প্র্যাকটিশনার্স, থ্রু সুপ্রিম কোর্ট লয়ার্স অ্যান্ড জাজেস। সেজন্য এই ফিল্ডে আমাদের কন্ট্রিবিউশন করতে হবে থ্রু আওয়ার রিডিং, রাইটিং অ্যান্ড প্র্যাকটিস অ্যাডভোকেসি। এখন আমরা যদি আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রি অনেক আগে থেকে, সেটা আরেকটা ডিবেট, যখন সংস্কার কমিশন হয়ে এসে সেখানে লম্বা আলাপ সালাপ হয়েছে 15-17 মাস। তো আমাদের এই কনস্টিটিউশনের জন্মটা কিভাবে হয়েছিল হিস্ট্রি আমরা আজকে না বলি, যদি 1919 সালের ভারত শাসন আইন, 1935 শাসন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 56 এর কনস্টিটিউশন, 62 কনস্টিটিউশন, ওইদিকে আমরা গেলাম না। 1970-তে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, তাই না, গণপরিষদ। সেই গণপরিষদ একটা সংবিধান অ্যাডপ্ট করেছিল, এটা হলো সেই সংবিধান। তো কনস্টিটিউশনাল জার্নি বা হিস্ট্রি আমাদের জানতে হবে, এটা আগে বলেছি। আর মোটামুটি ডক্টর মহিউদ্দিন ফারুক কেস, যেটা 49 DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 1 এখানে আছে, ইটস এ ভেরি ল্যান্ডমার্ক জাজমেন্ট অন হোয়াট স্ট্যান্ডিং, লোকাল স্ট্যান্ডার্ড, কেমন agreed grievances, maintainability, public interest litigation, সমস্ত কিছু এক্সস্টিভলি ডিল করা হয়েছে ডক্টর মহিউদ্দিন ফারুকের মামলায়। এই জাজমেন্ট তুমি বলি আপনি বলি যারা নতুন নিউলি এনরোল্ড, অন্যরা তো আগেই পড়েছেন, এক্সারসাইজ করেছেন, এভরিডে দে আর ফেসিং, কিন্তু যারা পড়েননি এই জাজমেন্টটা পড়তে হবে। ওই হাইকোর্টে হলো 48 DLR, অ্যাপিলেট ডিভিশনে 49 DLR, অ্যাপিলেট ডিভিশন পেজ 1 1997। মহিউদ্দিন ফারুকের এই মামলাটার জাজমেন্ট সবাইকে পড়তে হবে। এখানে কিছু কনস্টিটিউশনাল ফেব্রিক্স আছে, আর কিছু জুডিশিয়াল রিভিউর প্র্যাকটিসের এলিমেন্টস গুলো আছে, কেমন। তো এখানে খুব স্পেসিফিক্যালি বলেছেন জাস্টিস মুস্তাফা কামাল যে এই কনস্টিটিউশনে আছে যে ম্যানিফেস্টেশন অফ দ্য পিপলস পাওয়ার, জনগণের যে ক্ষমতা, জনগণের যে অথরিটি, সেই অথরিটি এখানে প্রিএম্বলে এবং আর্টিকেল 7-এ রিফ্লেক্টেড হয়েছে এই সংবিধানে। তো এটা একটা মাইলস্টোন, পিপলস পাওয়ার হ্যাজ বিন acknowledged in the constitution manifestly। আর 1970-তে গণপরিষদ যে সংবিধান অ্যাডপ্ট করেছে, সেই সংবিধানের মৌল কাঠামো কি কি, মৌলিক বৈশিষ্ট্য, ফিচার কি, সেগুলো মধ্যে কোনগুলো বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার মানে কি? বেসিক স্ট্রাকচার মানে যেগুলো পার্লামেন্টে সংশোধন করা যায় না, সংশোধন করতে পারেন, সেটার জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগে, গাঠনিক ক্ষমতা। গণপরিষদ এই যে এরা দিয়েছে, সংস্কার পরিষদ। কনস্টিটিউয়েন্ট পাওয়ার মূলে অথরিটি ছাড়া যে সমস্ত প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডেড, ক্যান নট বি curtailed rights, কেমন সে আর্টিকেল 31, এটা কি কনস্টিটিউশন থেকে আমাকে বাদ দিতে পারবে পার্লামেন্ট? সম্ভব না। এটা বেসিক স্ট্রাকচার। ইলেকশন সিস্টেম বাদ দিতে পারবে, পার্লামেন্টের সবাই এক হয়ে গেলেও পারবে না, ইম্পসিবল, ইলেকশন বাদ দিতে পারবে না। আবার 13 অ্যামেন্ডমেন্টে, জাজমেন্টে 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তো কেয়ারটেকার ইনকর্পোরেট করা হয়, সেটা আবার মিসেস জাস্টিস IBM খায়রুল হক ওনার জাজমেন্টে বাতিল হয়। এখন আবার কেমনে সেটা রেস্টোর হয়েছে? বলা হয়েছে যে ইলেকশন, ফেয়ার ইলেকশন, রাইট টু ভোট, এগুলো হলো ফান্ডামেন্টাল অফ অল ফান্ডামেন্টাল রাইটস, এবং এটা হলো বেসিক স্ট্রাকচার। সেটাকে এনশিওর করার জন্য, ডেমোক্রেসিকে এনশিওর করার জন্য, মানুষের ফেয়ার নমিনেশন অফ দেয়ার লিডার্স, নেতৃত্ব পছন্দ অপছন্দ করার যে মৌলিক অধিকার, সেটা হলো একটা ফান্ডামেন্টাল রাইট।
সবাই এক হয়ে গেলে পার্লামেন্টে 300 এটা কেউ সংশোধন করতে পারবে না, বাদ দিতে পারবে না। এগুলো হলো বেসিক স্ট্রাকচার। তো এখানে এই কনস্টিটিউশনে আমাদের রাষ্ট্রটা হলো ইউনিটারি, একক রাষ্ট্র, ফেডারেল না। সবরেন অ্যান্ড রিপাবলিকান ক্যারেক্টার অফ দ্য স্টেট, প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এখানে কিং নাই, কুইন নাই। কেমন? এগুলো কিন্তু কনস্টিটিউশনাল ল এর ফেব্রিক্স আমরা আলাপ করছি। কনস্টিটিউশনাল লয়ার আমরা যারা হব, আমাদের এই জিনিসগুলোতে সাউন্ড নলেজ থাকতে হবে। এবং অনেক রিটে কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশন এনে এগুলো পেইন্টিং দিতে হবে, পেইন্টিং, ডেকোরেশন, ইন্টেরিয়র। কেমন? তাহলে দ্যাট উইল ক্যারি মার্কস। কেমন? এমনি শুধু হ্যাঁ ইলিগালিটি, আনলফুলনেস, আনরিজনেবলনেস, ইরেশনাল, উইন্সবেরি, এগুলো আমরা আরেকদিন হয়তো আলাপ করবো। এরপরে আমাদের প্রিএম্বল, প্রস্তাবনা নিজেই একটা বেসিক স্ট্রাকচার। আমাদের কনস্টিটিউশনাল লতে আমাদের কনস্টিটিউশনের যে প্রিএম্বল, প্রস্তাবনা, সেটা একটা বেসিক স্ট্রাকচার। এটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট। কেমন? 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট, সেখানে প্রিএম্বল যে আমাদের বেসিক স্ট্রাকচার, সেখানে বলা হয়েছে ডেমোক্রেসি, ওয়েলফেয়ার স্টেট, রুল অফ ল। এই কনসেপ্টটা প্রিএম্বলে আছে। কেমন? সুতরাং আমরা যখন কনস্টিটিউশনাল কোর্টে যাব, রিট বেঞ্চে যাব, আমার যে ম্যাটারটা নিয়ে যাচ্ছি সেটা যদি কনস্টিটিউশনাল রাইটসের ভায়োলেশন হয়, কেমন, আমাকে সেখানে রুটটা প্রিএম্বল থেকে আসতে হবে। কেমন? সেটা যদি সোশ্যাল ইস্যু হয়, নারী পুরুষের সমতার বিষয় হয়, ইকোনমিক রাইটসের বিষয় হয়, কেমন, ন্যাচারাল রিসোর্সেস, গ্যাস, পানি ইত্যাদি, সেগুলো ডিস্ট্রিবিউশনের ব্যাপার হয়, সবগুলো প্রিএম্বলে বলা আছে। কেমন? এটা প্রিএম্বলে যদি সমাজতন্ত্র, অর্থনৈতিক কি কি বলা হয়েছে, বলা হয়েছে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন থেকে জনগণকে মুক্তির কথা এখানে বলা হয়েছে। তো এগুলো 1966-এ ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল কনভেনশন হয়ে আছে। পরবর্তীতে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে এই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এই রাইটসগুলো ঢুকানো হয়েছে। তাহলে প্রিএম্বল ইজ এ বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশন লতে। এটা হলো একটা টর্চ লাইট। আমার এই কনস্টিটিউশনের মূল জিস্ট, সামারিটা প্রিএম্বলে বলা আছে, আর্টিকেল 7-এ বলা আছে। এরপরে কনস্টিটিউশনাল ল আমাদের যে নেচারের, সেখানে হলো সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। এই যে একটা ডিবেট হচ্ছে ইদানিং, আমরা অনেক সময় বলে পার্লামেন্ট ইজ সুপ্রিম। অসম্ভব। পার্লামেন্ট ইন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে পার্লামেন্ট ইজ নট সোভরেন। আমাদের এখানে সুপ্রিম হলো পার্লামেন্ট, enactments, legislature, acts, laws are also under the constitutional authority. সুতরাং যে পার্লামেন্ট ইজ আন্ডার দ্য কনস্টিটিউশন, পার্লামেন্টের অ্যাক্টের তো জুডিশিয়াল রিভিউ হচ্ছে। সো হাউ ইজ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ সুপ্রিম? বাংলাদেশ পার্লামেন্ট সার্বভৌম না। এখানে জনগণের সার্বভৌমত্ব আছে, অ্যাবসলিউট রাইট, আর হলো কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। আমাদের কনস্টিটিউশনাল লতে কনস্টিটিউশন হলো সুপ্রিমা লেক্স, ল্যাটিন শব্দ, এটাই হলো সুপ্রিম ল। সুতরাং এই কনস্টিটিউশনের সাথে যতটুকু ইনকনসিস্টেন্ট কোনো আইন, সেটা টু দ্যাট এক্সটেন্ট ভয়েড। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 7 এবং 8-এ মোটামুটি বলা আছে। সেপারেশন অফ পাওয়ার্স, আমাদের কনস্টিটিউশনাল ল এর অন্যতম অবজেক্টিভ হলো সেপারেশন অফ পাওয়ার্স। রাষ্ট্রের 3টা অর্গান সেপারেট, তাদের ক্ষমতা, পাওয়ার্স, একটা চেক এন্ড ব্যালেন্স আছে। মন্টেস্কুর যে সেপারেশন অফ পাওয়ার্স, আমেরিকান যে চেক এন্ড ব্যালেন্স, এবং ইংল্যান্ডের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি,
সবগুলো থেকে বড় করে আমাদের ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন এই জিনিসটা নিয়েছে। আগে আর্টিকেল 22 ছিল স্টেট পলিসিতে, পরে সেটা আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে। তো সেপারেশন অফ পাওয়ার্স এটাও একটা বর্তমানে আমাদের কনস্টিটিউশনের অন্যতম বেসিক স্ট্রাকচার। এরপরে আমাদের কনস্টিটিউশনাল ল এর অন্যতম বিউটি হলো এখানে পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটসগুলো স্পেসিফিক্যালি গ্যারান্টি দেওয়া আছে, যেখানে আনরিটেন কনস্টিটিউশনে এইভাবে এক জায়গায় ফান্ডামেন্টাল রাইটসগুলো বলা নাই। এটা আমাদের কনস্টিটিউশনাল ল ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের একটা বিউটি হলো এখানে ফান্ডামেন্টাল রাইটসগুলো একটা লিস্টেড। এগুলো হলো আপনার ফান্ডামেন্টাল রাইটস। রাষ্ট্র গ্যারান্টি দিচ্ছে দিজ আর ফান্ডামেন্টাল রাইটস, আই উইল গ্যারান্টি দিজ রাইটস, আই উইল প্রোটেক্ট দিজ রাইটস। এবং এই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের এখানে সাবজেক্ট টু সাম রেস্ট্রিকশনস, রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই ল হবে এটা ওটা, কিন্তু দেয়ার আর specific fundamental rights in our constitution.